ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এদিকে ইসলামী দল ও সংগঠনকে কাছে চায় বিএনপি, জামায়াত যা ভাবছে। জানাবো, মানুষ ঠাট্টা করে বলতো বিএনপি ভদ্রলোকের দল, কিছু বলতে পারবে না, বললেন মঈন খান। এবং সর্বশেষ জানাবো, জুলাই ঘোষণাপত্রে কিছু মন গড়া কথা যুক্ত করা হয়েছে, বললেন নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি একথা জানান। উপাচার্য জানান, গত বছর 17 জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বহাল থাকবে। এই নীতিমালার অধীনে স্ব হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে সংগঠনটির নেতাদের সঙ্গেও তিনি আলোচনা করবেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তার এই ঘোষণা প্রত্যাখ্যান করে হল পলিটিক্সের সম্পূর্ণ অবসান দাবি করেন। শিক্ষার্থীরা 6 দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হচ্ছে, কেন কমিটি দেওয়া হলো, উপাচার্যকে জবাব দিতে হবে। 24 ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাকসাস, বাম সহ হলে এক্সিস্টিং গ্রুপ কমিটি বিলুপ্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের হল একাডেমি এরিয়ায় রাজনীতির সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করে ছাত্র রাজনীতির পূর্ণাঙ্গ রূপরেখা দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্ত করা হবে। হল প্রভোস্টদের ব্যর্থতার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। দ্রুত ডাকসু বাস্তবায়ন করতে হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের হল ইউনিট সমূহের আহ্বায়ক কমিটির ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই সরগরম হয়ে ওঠে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও হল পর্যায়ে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও ছাত্রদল কমিটি ঘোষণা করায় বিকেল থেকে বিক্ষোভ শুরু করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। বিকেল থেকে চলমান বিক্ষোভ রাত বাড়ার সাথে সাথে তীব্র হতে থাকে। রাত 12টার পর সবগুলো হল থেকে শিক্ষার্থীরা টিএসসি রাজু ভাস্কর্যে জড়ো হন। পরবর্তীতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। ব্যাপক হট্টগোলের পর এক পর্যায়ে উপাচার্যের পক্ষ থেকে ঘোষণা আসে, 2024 সালের 17 জুলাই ফ্রেমওয়ার্ক অনুযায়ী গুপ্ত ও প্রকাশ্য হল ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। ইসলামী দল সংগঠনকে কাছে চায় বিএনপি, জামায়াত যা ভাবছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মিত্রসহ ধর্মভিত্তিক ইসলামিক দল ও সংগঠনের সঙ্গেও যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এর মধ্য দিয়ে জোট কিংবা নির্বাচনী সমঝোতার বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। ইতিমধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টিসহ বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছে দলটি। তবে সাম্প্রতিক সময়ে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম, মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন ও সারসিনা পীরের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ সংগঠনগুলোর নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। এসব সংগঠন আদর্শিকভাবে জামায়াতে ইসলামের বিরোধী হিসেবে পরিচিত। পর্যায়ক্রমে আরও ইসলামী দল ও সংগঠনের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে সব তথ্য। যদিও বিএনপি নেতারা বলছেন, হেফাজত, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন ও সারসিনা পীরের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছে, বিএনপির মিত্র রাজনৈতিক দল তো রয়েছে, পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি দেশের আলেম ওলামা, ইসলামী দল ও সংগঠনগুলোর সঙ্গে অধিকতর যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন এবং আলেম সমাজের জোরালো সমর্থন লাভের লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে অরাজনৈতিক বৃহৎ ইসলামিক শক্তি হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির 2 জন নেতা তারেক রহমানের তরফ থেকে সাক্ষাৎ করেন। তাছাড়া সম্প্রতি হেফাজতের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস খোলার চুক্তি সম্পর্কে করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন এবং হেফাজতের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সারসিনা দরবার শরীফের পীর মুফতি শাহ আবু নসর নেসারউদ্দিন আহমেদ হুসাইনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিশেষ করে দক্ষিণাঞ্চলে তাদের বড় ভোট ব্যাংক রয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিনের সঙ্গেও বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির 2 নেতা। এই সংগঠনটি 20,000 দরবার, 20,000 প্রতিষ্ঠান, 55 লাখ ছাত্রছাত্রীর প্রতিনিধিত্ব করে বলে তাদের নেতারা জানিয়েছে। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী সব মানুষের সঙ্গে কথা বলেছি। হাটহাজারী মাদ্রাসায় গিয়েছিলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে
দেখা করেছি, কথা বলেছি। সারসিনা পীরের সঙ্গে দেখা করেছি। আলিয়া মাদ্রাসা ধারার যেসব মুরব্বী আছেন তাদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের সব জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে বিভক্তি থাকবে না। সবাইকে একত্রে ধারণ করে বাংলাদেশের গণমুখী চেতনাকে ধারণ করে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা করতে চাই। সেজন্য আমরা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সব মতাদর্শের মানুষের সঙ্গে কথা বলেছি, যাতে সবাইকে একসঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সমুন্নত করা যায়, দৃঢ় করা যায়। বিভক্তি নয়, আমরা চাই ঐক্য। রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি নেতাদের মতে যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়ে নির্বাচনী পথ পাড়ি দিতে চায় বিএনপি। জনগণের ভোটে বিজয়ী হলে এসব দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় দলটি। দলের শীর্ষ নেতৃত্বের এই চাওয়া অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিত্রদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে আসন বন্টন করবে বিএনপি। এরই ধারাবাহিকতায় শুক্রবার 12 দলীয় জোট জাতীয়তাবাদী সম্ভাবনা জোট এলডিপি ও লেবার পার্টির সঙ্গে মত বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ 5 দলীয় জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। মিত্রদের সঙ্গে বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বেশ কয়েকটি ইসলামপন্থী ও বামপন্থী রাজনৈতিক দলকেও তাদের নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বিএনপি। তবে এই প্রক্রিয়া বাংলাদেশ জামায়াত ইসলামীকে রাখার বিষয়ে এ পর্যন্ত কোনো ভাবনা নেই দলটির। তবে আদর্শিকভাবে জামায়াত বিরোধী ধর্মভিত্তিক দল ও সংগঠনকে পাশে রাখতে চায় বিএনপি। এর অংশ হিসেবে ধর্মভিত্তিক বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কমিশনকে চিঠি পাঠিয়ে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে সংশয় ছিল তা অনেকটাই কেটে গেছে। প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কোনো আপত্তি আসেনি, বরং অনেক দলই প্রধান উপদেষ্টা নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সব দল এখন নির্বাচনমুখী। রাজনৈতিক মহলে পর্যবেক্ষণ, জুলাই গণঅভ্যুত্থানে পতিত এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকছে না। এই অবস্থায় নির্বাচনের সমীকরণ কি হবে এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। বিএনপি বড় দল হিসেবে জোট করার সম্ভাবনা বেশি। এছাড়া কোনো কোনো দলের সঙ্গে নির্বাচনী সমঝোতাও যেতে পারে। খোঁজ নিয়ে জানা যায় 1 আগস্ট হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামী আজিজুল উলুম মাদ্রাসার অরাজনৈতিক এই বৃহৎ ইসলামী সংগঠন হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ হয়। এ সময় বিএনপির 2 নীতি নির্ধারক দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরফ থেকে হেফাজতের আমিরকে সালাম পৌঁছে দেন এবং দোয়া চান। হেফাজতের আমিরের স্বাস্থ্যগত অবস্থার খোঁজ খবর নেন বিএনপি 2 নেতা। এছাড়া হাটহাজারীতে পৌঁছেই সেখানে হেফাজতে ইসলামের মরহুম আমির আল্লামা শাহ আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। এর আগে 29 জুলাই রাজধানী বনানীতে সারসিনা দরবার শরীফে গিয়ে পীর মুফতি আবু নসর নেসার উদ্দিন আহমেদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সারসিনা দরবার শরীফে পীরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একান্তে কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম সারসিনা দরবার শরীফে পীরের কাছে পৌঁছে দেন। সর্বশেষ বৃহস্পতিবার রাজধানী মহাখালীতে গাউসুল আজম কমপ্লেক্সে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মুদাররিসিনের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ও সালাউদ্দিন আহমেদ। এ সময় বাংলাদেশ জামিয়াতুল মুদাররিসিনের সভাপতি এএমএম বাহাউদ্দিন বলেন, 20,000 দরবার, 20,000 প্রতিষ্ঠান ও 55 লাখ ছাত্রছাত্রী প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জামিয়াতুল মুদাররিসিন। তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিশ্চিত থাকুন, এদেশে আলেম ওলামা, 20,000 দরবার, 55 লাখ ছাত্রছাত্রী, তাদের অভিভাবক সবাই মিলে তাদের সঙ্গে থাকবে। যারা সহিহ ইসলামের পক্ষে এবং ইসলাম নিয়ে যারা রাজনীতি করেন না, তাদের পেছনে দেশের লাখ লাখ হক্কানি আলেম ওলামার পাশাপাশি কোটি কোটি ভোটারও থাকবে। মানুষ ঠাট্টা করে বলতো বিএনপি ভদ্রলোকের দল, কিছু বলতে পারবে না, বললেন মঈন খান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী, চরমপন্থী সহ অনেক রকমের পন্থী আছে। বিএনপি যত সমালোচনা করুক, কিন্তু ঘুরে ফিরে সবাই একটি কথাই বলে, বিএনপি মোটামুটি মধ্যমপন্থী। এখানেই মনে করে বিএনপি গ্রহণযোগ্যতা। তিনি বলেন, কিছু মানুষ ঠাট্টা করে বলতেন বিএনপি তো ভদ্রলোকের দল, আসলে তারা কিছু বলতে পারবে না। তখন উত্তর দিতাম, আমরা করতে চাই না, ভদ্রলোক হয়েই থাকতে চাই। ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতা এই মুহূর্তে সারা বিশ্বে আমি বলবো অর্থনৈতিক
প্রলিফারেশন অফ মানি ইন ডেমোক্রেসি। কিন্তু তারপরও এত কিছু সত্ত্বেও একটা কথা বলা হতো, ডেমোক্রেসি ব্যাড বাট আদার সিস্টেম অফ ওয়েস্ট। আমরা এখনো এমন কোনো পদ্ধতি খুঁজে বের করতে পারিনি যা ডেমোক্রেসির চেয়ে ভালো। যদিও ডেমোক্রেসি পদ্ধতির অনেক রকমের দুর্বলতা রয়েছে, তিনি বলেন, বিএনপি যত দোষ বা গুণ থাকে না কেন, ঘুরে ফিরে শেষমেশ আমরা কিন্তু একটা কথা বলি, বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি এর জ্যেষ্ঠ নেতা বলেন, স্বাধীনতার পরে রাজনীতির আবহ সৃষ্টি হয়েছিল নতুন করে, যখন জিয়া রহমান সিপাহী জনতার বিপ্লবের পরে পুনরায় এদেশকে গড়ে তোলার দায়িত্বে নিজের কাঁধে নেন জনগণের ইচ্ছায়। একবার যেমন নিয়েছিলেন 26 মার্চ 1971 সালে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।